এই আর্থিক বিবরণী সৃজনশীল ৩ বলছে জাফরিন অ্যান্ড সন্সের 2017 সালের 30শে জুন তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্য নিচে দেওয়া হলো। এখানে প্রথমে বলছে ক্রয় ও পাওনাদার। আমরা কিন্তু এন্ট্রিগুলো বলছি, পড়ার সাথে সাথে এন্ট্রিটা কোথায় কী বসবে আগেই আমরা একটু নিজেরা যাচাই করবো। এটা হচ্ছে প্র্যাকটিস, মানে নিজে এন্ট্রিগুলো মুখস্থ করতে পারছো, ঠিক আছে। অঙ্ক করব পরে। ক্রয় কোথায় বসে? বিক্রিত পণ্যের ব্যয়ে। পাওনাদার কোথায় বসে? চলতি দায়। পাওনাদার কোথায়? চলতি দায়। এরপর হচ্ছে দেনাদার। দেনাদার কোথায়? চলতি সম্পদ। বিক্রয় তো নেট বিক্রয়। বিক্রয় কোথায়? নেট বিক্রয়। যে দেনাদার টাকা হচ্ছে ৭৩,০০০ আর বিক্রয়ের টাকা হচ্ছে কত? ১,২৭,০০০ টাকা। এরপরে বহি পরিবহন আর বহি ফেরত। বহি পরিবহন কত? বহি ফেরত মানে বুঝো, বহি ফেরত মানে যেটা আমরা বাইরে ফেরত দিই, মানে কি ক্রয় ফেরত। ক্রয় ফেরত কত? ৬,৫০০। আর বহি পরিবহন কত? ১৫,৫০০। একসাথে দিয়ে দিছে আর কি। ব্যাংক জমাতিরিক্ত, তারিখ দেখার দরকার নেই। ব্যাংক জমাতিরিক্ত কত? ৪০,০০০। ব্যাংক জমাতিরিক্ত কোথায় বসে জানেন? ব্যাংক জমাতিরিক্ত বসে চলতি দায়ে। জমাতিরিক্ত বলেন, ব্যাংক জমাতিরিক্ত বসে কোথায়? চলতি দায়ে। এরপরে বলছে মূলধন। কি বলছে? মূলধন কত? ১,০০,০০০ টাকা। মূলধন কোথায়? মালিকানা সতে বসে। মালিকানা সতে। অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া যত অগ্রিম আছে সব কি? চলতি সম্পদ। চলতি সম্পদ। যদি এটা কোথায় দিয়ে দেয়? বক্সে দিয়ে দেয়, তাহলে এটা চলতি সম্পদ। আর নিচে দিলে কিন্তু এটা যার ভাড়া থেকে এটা বাদ যায়। ভাড়া থেকে এটা কি বাদ যায়? এখন তো ভাড়া থেকে বাদ যাবে না, কারণ এটা বক্সের ভিতরে। যদি সমন্বয়ে হয় তাহলে ভাড়া থেকে কি হবে? বাদ যাবে। আর ভাড়া নাই এখানে। অগ্রিম ভাড়া কত? তাহলে অগ্রিম ভাড়াটা হচ্ছে চলতি সম্পদ। যত অগ্রিম আছে সব কি? চলতি সম্পদ। যদি অগ্রিম যাদের সাথে হয়, মানে যাদের অগ্রিম হয় তাদের কথাগুলো যদি থাকে, তাহলে পরিচালন ব্যয় থেকে মাইনাস হয় অগ্রিমগুলা। নয়তো অগ্রিম কি? চলতি সম্পদ। এরপর হচ্ছে ব্যাংক চার্জ ও কুরিন। ব্যাংক চার্জ ও ব্যাংক চার্জ আর কুরিন। ব্যাংক চার্জ কত? ২,০০০ টাকা। ব্যাংক চার্জ কি? ব্যাংকে চার্জ করছে। এটা কি? অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়। এটা হচ্ছে কি? অন্যান্য ব্যয়। কুরিন সঞ্চিতি। কুরিন তো বুঝি ব্র্যাকেটে, মানে বক্সের ভিতরে যে কুরিনটা দেওয়া থাকে সেটাকে বলে পুরাতন কুরিন সঞ্চিতি। এটার নাম কি? এটার নাম হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। কত? ৩,৫০০ টাকা। নগদ বাট্টা। বাট্টা কি? ডেবিটে না? তার মানে কি প্রদান নাকি প্রাপ্ত? প্রদান। ডেবিটে থাকলে কি? প্রদান। তার মানে এই বাট্টাটা আমি প্রদান করেছি। তার মানে বোঝাচ্ছে কি এটা প্রদেয় বাট্টা বা প্রদান বাট্টা। তাহলে এটা কী হবে? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। ইজারা সম্পত্তি হচ্ছে ৮ বছর। ইজারা সম্পত্তি কোথায় বসে? স্থায়ী সম্পদে। আর্থিক বিবরণী স্থায়ী সম্পদে। স্থায়ী সম্পদে ইজারা সম্পত্তি সম্পূর্ণটাই বসবে। কত? ১,২০,০০০ টাকা। কিন্তু আমরা যখন পরিচালন ব্যয় করব, পরিচালন ব্যয়ে মানে দায়ী বিবরণী পরিচালন ব্যয় কিন্তু ইজারা সম্পত্তি ১ বছরেরটা থাকবে, অবলোপনটা। তাহলে অবলোপন কত হবে? এটা ৮ দিয়ে ভাগ করবা। ৮ দিয়ে ভাগ করলে যত টাকা থাকবে ওই ১ বছরের টাকাটা কোথায় বসবে? ওই পরিচালন ব্যয়ে বসবে। কোথায় বসবে? আবার যখন তুমি আর্থিক বিবরণী করবা, আর্থিক বিবরণীতে ঠিক ৮ বছরের টাকাটা বসবে, কিন্তু ওই ১ বছরের টাকাটা আবার মাইনাস যাবে, অবলোপনটা, যেটা আমরা পরিচালন ব্যয়ে বসাবো। তো ইজারা সম্পত্তি যদি কখনো বলে যে ২ বছর, ৫ বছর, ১০ বছর, এখান থেকে ১ বছরের টাকাটা করে রাখবো, যত বছর বলবে তত বছরতে ভাগ করে 1 বছরের টাকার আমরা পরিচালন ব্যয় দিব। পরে যখন আমি আর্থিক বিবরণী করতে যাব, তখন স্থায়ী সম্পত্তি ইজারা সম্পত্তি পুরোটা লিখবো। ওই যে 1 বছর রেখে দিয়েছিলাম, 1 বছর তো ওখান থেকে রেখে দিছি, 1 বছরটা কী করবো? এখান থেকে মাইনাস করে দিব। মনে থাকবে তো? তাহলে 1 বছরের টাকাটা কোথায় বসবে? পরিচালন ব্যয়ে। আবার আর্থিক বিবরণীতে 1 বছরের টাকা কী হবে? মাইনাস হবে। মনে থাকবে তো? অবলোপন নাম দিয়ে। চলো আমরা অন্যান্য তথ্যগুলো দেখি। অন্যান্য তথ্য বলছে অবিকৃত পণ্যের মূল্য। অবিকৃত পণ্য মানেই তো সমাপনী মজুত পণ্য। সোজা হও। অবিকৃত পণ্য মানেই, মনোযোগ দাও, অবিকৃত পণ্য মানেই সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্য কত? ৬৩,৫০০ টাকা। আর এটা হচ্ছে অগ্রিম ভাড়ার ৬,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো অগ্রিম ভাড়া যেটা ছিল, যে অগ্রিম ভাড়া কত টাকা ছিল? ১০,০০০। তাহলে এখান থেকে ৬,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে ৬,০০০ টাকা আমি ব্যবহার করছি। তাহলে পরিচালন ব্যয় হবে ৬,০০০ টাকা। মানে ভাড়া তো আমি ৬,০০০ টাকা ব্যবহার করছি, তাহলে পরিচালন ব্যয় হবে কত? ৬,০০০ টাকার বাকি থাকবে কত? ৪,০০০। ওই 4,০০০ গিয়ে বসবে চলতি সম্পদে। প্রথমত আমি যখন বক্সে দেখলাম যে অগ্রিম ভাড়া ১০,০০০ টাকা, তাহলে অগ্রিম টোটাল ভাড়াটা কী হবে?
চলতি সম্পদ। এখন নিচে যাই বলছে অগ্রিম ভাড়া যে তোমার ছিল 10,000 টাকা, 10,000 টাকার 6,000 টাকা তুমি ব্যবহার হয়েছে, মানে উত্তীর্ণ হয়েছে, মানে 6,000 টাকা আমি ব্যবহার করছি মানে এটা ব্যয় হয়ে গেছে। আর জানি যত প্রকার খরচ আছে সব কি পরিচালন, তাহলে 6,000 টাকা হবে পরিচালন ব্যয়ে, আর বাকি 4,000 টাকা কোথায় যাবে? চলতি সম্পদে, চলতি সম্পদ, বাকি 4,000 টাকা। এর হচ্ছে ব্যাংক। এরপরে কোথায়? উক্ত বছরে কুরিনের পরিমাণ। এই যে এইভাবে যে সমন্বয়ে যদি বলে যে উক্ত বছরের কুরিন, এটা কোথায় বসবে? এটা হচ্ছে নতুন কুরিন, এটার নাম নতুন কুরিন। আর এই যে বক্সের ভিতরে যেটা ছিল পুরাতন কুরিন। আর এইভাবে যদি বলে যে দেনাদার 2,000 টাকা আদায়যোগ্য নয়, দেনাদার 2,000 টাকা অবলুপন এবং উক্ত বছরে কুরিনের পরিমাণ এত টাকা, এটাকে বলে নতুন কুরিন। এটাকে কি বলে? নতুন কুরিন। ঠিক তার পাশে যেটা বলে 5% হারে কুরিন সঞ্চিতি ধরতে হবে, এটার নাম হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এটার নাম হচ্ছে নতুন কুরিন। এটা বের করার জন্য দেনাদার থেকে আগে কি করতে হয়? নতুন কুরিনটা তোমার বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে তার উপরে 5% করতে হবে। আর যদি সমন্বয়ে ফেরত থাকতো ফেরতটা বাদ দিতে হবে, কিন্তু আবার ব্র্যাকেটের ফেরত, এই বক্সের ভিতরে ফেরত বাদ দেওয়া লাগবে না। আচ্ছা, এটা আমি বুঝাই দিচ্ছি। আসেন, উপযুক্ত তথ্য হতে বিকৃত পণ্যের ব্যয় বের করো। বিকৃত পণ্যের ব্যয়। আচ্ছা, বিকৃত পণ্যের ব্যয় কোন কোন এন্ট্রিগুলো আসবে আমরা একটু আগ দিয়ে ফেলি। ক্রয় আসবে। কি আসবে? প্রথমত ক্রয় আসবে। কি আসবে? দাঁড়াও আমরা একটু দেখি। এইখানে যে ক্রয় আছে, ক্রয় আসবে। দ্বিতীয়ত ক্রয়ের পরে আসবে বহি ফেরত আসবে। বহি ফেরত মানে কি? ক্রয় ফেরত। ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস যাবে। এরপরে আর কোনটা আসবে? আর কোনটা আসবে? আর একটাও আসবে। এখানে তো আর একটাও আসবে না। এরপরে যে সমাপনী মজুত পণ্য মাইনাস যাবে। আর কোনটা আসবে? আর একটাও আসবে না। আসলে চলো আমরা আনসার দেখি। তো আনসারে আমরা যদি দেখি বলছে কি বিকৃত পণ্যের ব্যয়। এই যে দেখো আনসারটা, ক্রয় থেকে বহি ফেরত মানে কি? ক্রয় ফেরত। পরে এটা দুইটা যোগ করবো, যোগ করে কী করবো? আমরা জানি বিকৃত পণ্যের ব্যয়ে সমাপনী মজুত পণ্য কী হয়? মাইনাস হয়। তো বিকৃত পণ্যের ব্যয় দেখে সমাপনী মজুত পণ্য কী করলাম? মাইনাস দিলাম। শেষ উত্তর। ক্লিয়ার? এরপরে আমাদের কি বলছে দেখো, মোট মুনাফা 47,000 টাকা ধরে জাফরিন অ্যান্ড সন্সের বিষয় বিভিন্ন প্রস্তুত করা। মোট মুনাফা দিয়ে দিছে, তাহলে পরের ঘরটা কী হবে? পরিচালন ব্যয়, অন্যান্য আয়, অন্যান্য ব্যয়। তাহলে আসেন আমরা আগে পরিচালন ব্যয়। আচ্ছা, পরিচালন ব্যয় কোনগুলো হবে? আমরা বক্সে একটু দাগাই ফেলি তো দেখি তো। পরিচালন ব্যয় কোনটা কোনটা যাবে? প্রথমত যাবে কোনটা যাবে? বহি পরিবহন। এরপরে যাবে তোমার অগ্রিম ভাড়া যাবে না, ওই যে নিচে যাবে আর কি, যে ভাড়াটা তোমার উত্তীর্ণ হয়েছে, এইটা যাবে কোথায়? পরিচালন ব্যয়। আর কোনটা যাবে? আর এই যে ইজারা সম্পত্তি 8 বছরের ভিতরে 1 বছরেরটা যাবে। কয় বছরেরটা যাবে? 1 বছরেরটা যাবে। এরপর উক্ত বছরের কুরিনের পরে কুরিন যাবে না? কুরিন তো যাবে। কুরিনের হিসাবটা করতে হবে। তো কুরিন হিসাবটা কীভাবে করবো আমি দেখাচ্ছি। প্রথমত যাবে কি দেখি আমরা আনসারে যদি যাই, প্রথমত আমরা মোট মুনাফাটা লিখব। মোট মুনাফাটা কী করব? লিখলাম মোট মুনাফাটা। পরিচালনা প্রথমে যাবে বহি পরিবহন। কি যাবে? এরপরে হচ্ছে উত্তীর্ণ ভাড়া কত? 6,000 টাকা, উত্তীর্ণটা যাবে। এরপরে ব্যাংক চার্জ, সরি আমরা ভুল বলছিলাম। ব্যাংক চার্জটা হবে তোমার পরিচালন ব্যয়। ব্যাংক চার্জটা কী হবে? তাহলে ব্যাংক চার্জটা অন্যান্য ব্যয় না, এটা হবে পরিচালন ব্যয়। তাহলে ব্যাংক চার্জটা দিব কত? 2,000 টাকা। ব্যাংক চার্জ কত টাকা? 2,000 টাকা। এরপর ওই যে বাট্টা প্রদান, ওইখানে একটা ছিল বাট্টা প্রদান, লক্ষ্য করো। এই যে নগদ বাট্টা প্রদান কত টাকা ছিল? নগদ বাট্টা প্রদান ছিল 7,500 টাকা। বাট্টা প্রদান হইলে এটা কোথায় বসে? বাট্টা প্রদান হইলে এটা কোথায় বসে? পরিচালন ব্যয়। আর বাট্টা প্রাপ্ত হইলে এটা অন্যান্য আয়। তাহলে এটা তো বাট্টা প্রদান, তাহলে পরিচালন ব্যয় কি? বাট্টা প্রদানটাও বসবে। পরিচালন ব্যয় বাট্টা প্রদানটাও কি বসবে। আর কোনটা? ইজারা সম্পত্তি যে 8 বছরে বলছে, 8 বছর থেকে 1 বছর পরিচালন ব্যয় হয়। কয় বছর হয়? তাইলে আমরা কি করবো যে এখান থেকে ইজারা সম্পত্তি 8 বছর মানে 1,20,000 টাকাকে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করে লিখবো পরিচালন ব্যয়, লিখবো ইজারা সম্পত্তির অবলোপন নামে। ওই যে 1 বছরের টাকা লাগবো 15,000 টাকা। ঠিক আছে? এরপরে বাকি যেটা, এটা একমাত্র কি? কুরিনটা। তো কুরিনটা কিভাবে করব আমরা একটু, এখানে আমরা কিভাবে লিখবো প্রশ্নে করতেছি, তোমরা একটু দেখো। প্রথমত আমরা লিখবো নতুন কুরিন। কি? নতুন। আচ্ছা, নতুন কুরিন কত টাকা? 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। এরপরে দেখবো নতুন কুরিন সঞ্চিত বলছে 5%। 5% আমরা কার উপরে ধরবো? দেনাদারের উপর। তো দেনাদার এখানে আমার কত টাকা ছিল? 73,000। তো আমরা জানি নতুন কুরিন সঞ্চিতি বের করার জন্য আগে আমি দেনাদারটা লিখবো। দেনাদারটা লেখার পরে এখান থেকে যে নতুন কুরিন যেটা আছে এটাকে বাদ দিয়ে নিব। কত? 3,000 বাদ দিলে কত থাকে? 70,000 টাকা। করাইছিলাম কিন্তু এগুলো।
এখন তো এখানে কোনো ফেরত নাই, সমন্বয়ে কোনো ফেরত আছে? না। মাল ফেরত নাই। তাহলে এই 70,000 কি কয় পার্সেন্ট করবো? 5% করবো। কয় পার্সেন্ট? তাহলে 70,000-কে 5% করলে আসে, 10% করলে আসলে 7,3500। কত টাকা আসবে? 3500। তাহলে এখানে আমার নতুন কুড়ি, এটা হচ্ছে নতুন কুড়িন সঞ্চিতি, যে নতুন কুড়িন সঞ্চিতি, এইটা হবে আমার কি, এইটা হবে আমার নতুন কুড়িন সঞ্চিতি। এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করলে কত আসতেছে? 6,500 টাকা আমার আসতেছে। ঠিক আছে স্যার? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমরা এটা মুছে দিই। কুড়িনটা আমি এখানেও করে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এটা আগেও করিয়েছিলাম। ঠিক আছে, কোনো ডাউট থাকার কথা না আশা করি। এরপরে আমরা আর কি করি, এখান থেকে মাইনাস পুরাতন কুড়িনটা কি করি, পুরাতন কুড়িন সঞ্চিতিটা আমরা কী করি, মাইনাস করি। তো ওই বক্সের ভিতরে দেখো পুরাতন কুড়িন সঞ্চিতি কত ছিল? 3500 টাকা। ওই যে 3500 টাকা দেখছো? তো এটা আমরা মাইনাস করবো কত? 3500 টাকা। কত টাকা? তো যদি মাইনাস করি তাহলে আমার টোটাল কুড়িনের পরিমাণ কত থাকতেছে আমার কত টাকা এখানে? 3,000 টাকা থাকবে। কত টাকা? 3,000। আমরা একটু যদি আনসারে দেখে দেখো, আনসার কিন্তু ডাইরেক্ট লিখছে কত টাকা, ওই যে 3,000 টাকা। তো আমরা এইখানে যেভাবে সেভ করবো না, আমরা যে ওইখানে যেভাবে তোমরা দেখে স্টেপ বাই স্টেপ, পুরো স্টেপ বাই স্টেপ করে দেবে এখানে, শেষ কথা। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ তুমি করে দিবে, আর কিছু করার দরকার নেই। মনে থাকবে? তাহলে 3,000 টাকা কিন্তু আমাদের হবে, হয়েছে না স্যার? আচ্ছা আচ্ছা, এরপরে বলছে কত টাকা? 3,000। এখন যদি আমরা পরিচালন ব্যয় শেষ, কিন্তু সবগুলোকে যোগ করলে আসে 49,000 টাকা। পরিচালন ব্যয়ের টাকাটা আমরা জানি মোট মুনাফার টাকা থেকে কি করবো আমরা, বিয়োগ করলে কত টাকা থাকে? 2,000 টাকা থাকে। তো 2,000 টাকা থাকার পরে এখন পরিচালন ব্যয়ের কাজ শেষ। পরিচালন ব্যয়ের পরের স্টেপ কি? বিশদ বিবরণীর অন্যান্য আয়। আমরা দেখবো অন্যান্য আয় আছে কি না, দেখি তো অন্যান্য আয় আছে কিনা। এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে তো অন্যান্য নাই, এটা না, এটাও না, এটাও না, এটাও না, মূলধন না, এটাও না, এটা নগদ বাট্টা যেটা আছে, ডেবিটেড যেটা, এটা হচ্ছে নগদ বাট্টা প্রদান। আর ক্রেডিটে যেটা থাকে এটা হচ্ছে নগদ বাট্টা প্রাপ্তি। রোজা রেখে কথাগুলো আমার বেঁচে যাচ্ছে। যেটা ডেবিটে থাকে সেটা হচ্ছে কি, নগদ বাট্টা প্রদান। আর যেটা ক্রেডিটে থাকে সেটা হচ্ছে কি, নগদ বাট্টা প্রাপ্তি। তাহলে কত? 11,000 টাকা আমার প্রাপ্তি। তাহলে আমরা জানি সকল প্রকার প্রাপ্তি কি, অন্যান্য আয়। তাহলে এটা আমরা অন্য আয়ে কি করব, আমরা বসে যে অন্য আয় আমরা বসিয়ে দিলাম 11,000 টাকা। আর ওই যে পরিচালন ব্যয়ের টাকাটা কী হবে, যোগ হবে। টোটাল কত? যোগ হয়, এমনি হয় কি যোগ, কিন্তু এখানে তো আমার ক্ষতি হয়েছে। ক্ষতির টাকাটা কিসে থাকবে? মাইনাসে। এই যে একটু লক্ষ্য করো, এটা লক্ষ্য করি নাই আমরা, যখন ওই যে উপরেরটা থেকে এটা বিয়োগ করছি, টাকা আমার কি পরিচালন মুনাফা হয়েছে নাকি ক্ষতি হয়েছে? ক্ষতি হইলে আমরা কি দিব, এভাবে একটা ব্র্যাকেট দিয়ে রাখবো, মানে মাইনাস। তখন অন্যান্য আয়ের টাকাটা কি করলাম আমরা এখানে দিলাম। আমরা এই দুইটা যদি লাভ হইতো এটা যোগ হইতো, যে দুইটা ক্ষতি হয়েছে তাহলে এটা থেকে এটা কী হবে, বিয়োগ হইলে কত টাকা? 9,000 টাকা থাকবে। এখন দেখবো অন্য কোনো ব্যয় আছে কি না। অন্য ব্যয় কোথায় থাকবে? অন্য ব্যয় থাকার বিষয়টা হচ্ছে কোথায়? না, এটা প্রধানটা তো, এটা পরিচালন ব্যয়, এটা তো এখানে আসবে না। অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় যদি আমরা খুঁজি, এখানে এটাও না, এটাও না, অন্যান্য ব্যয়। এইখানে যে এই যে ব্যাংক জমাতিরিক্ত যেটা আছে, আমরা জানি ব্যাংক জমাতিরিক্তটা বসে কোথায়? চলতি দায়ে। এখন এই যে 15% বলছে ব্যাংক জমাতিরিক্ত, তো ঠিক আছে, ব্যাংক জমাতিরিক্তর একটা সুদ আসবে না, মাথায় রাখবেন। কিন্তু তোমার যদি কখনো 10% বিনিয়োগ বলে, বিনিয়োগের সুদটাও কিন্তু আসবে। বিনিয়োগের কি আসবে? আর যেহেতু আমার ব্যাংক জমাতিরিক্ত বলছে 15%, ব্যাংক জমাতিরিক্ত যাবে চলতি দায়। আবার ব্যাংক জমাতিরিক্ত যে সুদটা সেটা আছে না, ব্যাংক জমাতিরিক্ত সুদটা কই বসবে? এটা হবে অন্যান্য ব্যয়, আবার চলতি দায়ও যাবে। আমরা যখন দুইটা ঘর করব, এইখানে যখন অন্যান্য ব্যয় লিখবো, এখানে ব্যাংক জমাতিরিক্তের কি সুদ এইখানে বসবে এক। আবার এদিকে যখন চলতি দায় লিখবো, চলতি, এখানে এই ব্যাংক জমাতিরিক্তটা এখানে হবে, আবার ব্যাংক জমাতিরিক্তের সুদটাও কিন্তু এখানে হবে চলতি দায়ী। আচ্ছা যাই হোক, আমি আবার তো এটা করি। ব্যাংক জমাতিরিক্ত কত? 15%। কত টাকা? 40,000 টাকা না? তাহলে 40,000 টাকারে 15% করবো, দেখবো কত আসে। যেটা আসছে এই সুদটা, দেখেন স্যার, ব্যাংক জমাতিরিক্তের সুদ কত? ও আচ্ছা, এখানে তো একটা কথা আছে, সরি, এখানে তো একটু লক্ষ্য করার বিষয়। আচ্ছা কত আসে? হ্যাঁ, ব্যাংক জমাতিরিক্ত সুদ আসে কত? 6,000 টাকা আসে। কিন্তু এখানে একটু তাকাও তো, এই যে এখানে একটু প্যাঁচ দিয়ে দিছে, তারিখটা একটু লক্ষণীয়, সরি তারিখটা লক্ষ্য করতে হবে। কেন? আমার হিসাবটা ক্লোজ করছি কখন? জুনের 17-তে, 2017-তে। আমি ব্যাংক জমাতিরিক্ত সুদটা কিন্তু 31/1/2000
17 মানে 31/1/2017 এটা সমাপ্ত হওয়ার কথা। কথাটা বুঝেন নাই? তাহলে 31/1/2017 গিয়ে এটা 15% হবে। তাহলে 31/1/2017 আমরা কয় মাস হবে? 12 মাস হবে। কয় মাস হবে? তাহলে আমার যে সুদটা আছে কত টাকা আসছে সুদ? 6,000 টাকা। এটা হচ্ছে 12 মাসের সুদ। কয় মাসের সুদ? 12 মাসের ভিতরে আমার তো এখানে জুন মাস, আমি জুন মাসে হিসাব ক্লোজ করে ফেলছি। তাহলে আর কয় মাস আছে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, না এইখানে 31/1 সরি এখানে তো একটু ভুল হয়েছে। আমার জুনে ক্লোজ করছি না টাকাটা। কথাটা একটু বুঝো। আমি যে ব্যাংক জমাতিরিক্ত যে সুদটা, আমি ব্যাংক জমাতিরিক্ত আছে, আমি ব্যাংকে সুদ দিব না? সুদ দিব তো, মানে সুদটা যে দিবেন কয় মাসের দিব? আমার সুদটা কিন্তু পার্সেন্টটা ওরা কিন্তু যেটা বলে দেয় এটা হচ্ছে 1 বছরের। কয় বছরের? যদি এখানে কোনো তারিখ না বলতো তাহলে ডাইরেক্ট 6,000 টাকা বসে যাইতো। তারিখ সব সময় বলে না, না বললে 6,000 টাকা বসে যেত। এখানে একটু প্যাচ আছে। প্যাচটাকে আমি হিসাবটা ক্লোজ করছি কোন মাসে? জুন মাসে। আমি ওই ঋণটা নিয়েছিলাম কখন? 1 মাসের 31 তারিখ, মানে জানুয়ারির 31 তারিখে আমি ঋণটা নিয়েছিলাম। তাহলে কি জানুয়ারি মাস ধরবো নাকি ফেব্রুয়ারি থেকে ধরবো? তাহলে আমি কয় মাসের সুদ দিব? তুমি আমার থেকে টাকা নিয়েছো কত তারিখে? জানুয়ারির 31 তারিখ। তুমি কি জানুয়ারি মাসে সুদ দিবে আমাকে? না। তাহলে জুন পর্যন্ত কত? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তুমি আমাকে সুদ দিবা 5 মাসে। কয় মাসের? আর এই যে 15% এটা কয় মাসের? 12 মাসে। 15% যে সুদটা আসে, 15% কত টাকা আসে? 6,000 টাকা। এটা হচ্ছে পুরো 12 মাসের সুদ। তুমি আমাকে 12 মাসের সুদ দিবা? তুমি টাকা নিছো জানুয়ারির 31 তারিখে, তাহলে টাকা দিয়ে দিচ্ছ জুনে, তাহলে তুমি আমাকে জুনের সুদটা পর্যন্ত দিবা। তাহলে তুমি আমাকে সুদ দিবা কয় মাসের? 5 মাসের। কয় মাসের? তাহলে এই যে 6,000 টাকা এটা হচ্ছে কয় মাসের? 12 মাসের। তাই এটাকে তুমি আগে 12 দিয়ে কি করবা? ভাগ করবা। 12 দিয়ে ভাগ করলে তুমি বুঝতে পারবে 1 মাসে কত? 500 টাকা। 1 মাসে কত? আর তুমি আমাকে টাকা দিবা কয় মাসের? 5 মাসে কত? 2500 টাকা তুমি আমাকে দিবা। এই প্যাচটাকে আমি বুঝাই দিতে পারছি? একটু ভালো করে বুঝেন। তোমার ব্যাংক জমাতিরিক্ত সুদ যে পার্সেন্টে বলছে, 11 মাস না ধরবো 1 মাস তো না আমি আমার কথাটা বুঝো। তুমি ব্যাংক জমাতিরিক্ত যে 15%, ব্যাংকে গেলে তুমি বলবে না যে সুদ কত করে, ব্যাংক বলবে তুমি সুদ পাবা 15% করে, 10% করে। এটা কয় মাসে? 12 মাসে। তার মানে তুমি ওই 40,000 টাকার উপরে 15% 12 মাসে পাইতে কত? 6,000 টাকা। এখন তুমি তো 12 মাস পর্যন্ত রাখো নাই, তুমি রাখছো কত? 11 মাস। তাহলে তুমি 11 মাস রাখো না, তুমি রাখছো 5 মাস। মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তুমি 5 মাসের সুদ দিবা। ওনাদের হিসেবে 12 মাসে সুদ হবে 15%। তাহলে 15% আসে কত? 6,000 টাকা। তো আমি দিব 5 মাসে, তাহলে আমি আগে 1 মাসেতে বের করবো, 5 দিয়ে গুণ করবো। এটা কি বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। তাহলে এটা হবে কি? অন্যান্য ব্যয়। অন্যান্য কি? তো অন্যান্য ব্যয়টা কী করবো? আবার এই 9,000 টাকা থেকে মাইনাস করবো। মাইনাস করলে কত টাকা আসে? 6,500 টাকা। এইটাই হচ্ছে আমার নিট মুনাফা। এখানে নিট মুনাফা ছিল তাহলে, ঠিক আছে না স্যার? আচ্ছা আসেন এরপরে যে প্রশ্নটা বলতেছি, এখানে প্রশ্নটাতে কী বলছে স্যার? মালিকানা স্বত্বের সমমানে উদ্ধৃত। আচ্ছা মালিকানা স্বত্ব বলে দিচ্ছে। মালিকানা স্বত্ব কত? 1,06,500 টাকা। এটা হচ্ছে মালিকানা স্বত্ব। মালিকানা স্বত্ব কিন্তু আমাদের বের করতে হয়। ওই মূলধন যোগ নিট মুনাফা মাইনাস উত্তোলন মাইনাস মনে আছে তো? আয়কর, এগুলো মাইনাস করে মালিকানা স্বত্বটা বের করতে হয়। মালিকানা স্বত্ব বলে দিচ্ছে, ভালো হয়েছে না? দিয়ে বলছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে মালিকানা স্বত্বটা কোথায় লাগে? ওই দায়ের সাথে যোগ করতে হয়। আচ্ছা চলেন আর্থিক বিবরণী আমরা করি। তাহলে আর্থিক বিবরণীতে কোন কোন গড়গুলো হবে আগে বলুন তো? স্থায়ী সম্পদ। দেখেন তো এখানে স্থায়ী সম্পদ কিছু আছে কিনা। আমি অঙ্কটা করার আগে, আনসার দেখার আগে আগে তুমি দেখবা নিজে বের করতে পারো না। স্থায়ী সম্পদ কোনটা আছে? ইজারা সম্পত্তি একটা আছে মাত্র। কোনটা আছে? এখানে ইজারা সম্পদ। আরেকটাও আছে অগ্রিম ভাড়া আছে না 4,000 টাকা, এটা হবে চলতি সম্পদ। আচ্ছা স্থায়ী সম্পদ আছে একটা, কোনটা? ইজারা সম্পত্তি, আর নাই। এরপর দ্বিতীয় স্টেপ কোনটা? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগ আছে? নাই। তৃতীয় স্টেপ কোনটা? চলতি সম্পদ। চলতি সম্পদ কোনটা? অগ্রিম ভাড়া আছে। আর কিছু আছে কিনা দেখো তো, নিচে দেখি তো আমরা। না আর কিচ্ছু নাই। দেনাদার। আচ্ছা চলতি সম্পদ আর একটা আছে তো, দেনাদার। দেনাদার কি চলতি সম্পদ না? মনে আছে? দেনাদার, কিন্তু দেনাদার থেকে একটু ওই কাটসিট করতে হবে। কোনগুলো? নতুন কুড়িন আর এই না, নতুন কুড়িন সঞ্চিতি বাদ দিতে হবে। পুরাতন কুড়িন বাদ দিব কেন? নতুন কুড়িন বাদ দিব, নতুন কুড়িন সঞ্চিতি বাদ দিব। এরপরে যদি ফেরত থাকতো ফেরতটাও বাদ দিতাম, ঠিক আছে? তাহলে দুইটা পাইছি। কয়টা পাইছি? একটা পাইছি এটা হচ্ছে স্থায়ী সম্পদ, অগ্রিম ভাড়াটা হচ্ছে চলতি সম্পদ, দেনাদার হচ্ছে কি চলতি, আর একটাও নাই। ওকে ফাইন, চলেন আগে সম্পদের ঘরটা করি আমরা। কার ঘরটা করব? সম্পদের ঘরটা করি।
সম্পদের ঘরটা করলে দেখেন এখানে এই যে আগে স্থায়ী সম্পদে যাই। স্থায়ী সম্পদ কয় বছরের ছিল? 8 বছরের, 1,20,000 টাকা নিব 8 বছর। এখান থেকে হয়েছে 1 বছরেরটা কোথায় রেখে দিচ্ছি আমরা? পরিচালন ব্যয়। কোথায় রেখে দিব? সবসময় 1 বছরটা পরিচালন ব্যয় রেখে দিব। তোমার এখানে এগুলো না ফেলা না লিখো, তুমি 1 বছরটা ওখানে রাখছো না, 1 বছরটা জাস্ট এখান থেকে মাইনাস করে দাও। 1,20,000 থেকে 15,000 টাকা মাইনাস করলে 1,05,000 টাকা কি তোমার স্থায়ী সম্পদ? স্থায়ী সম্পদ আর একটাও নাই। এবার দ্বিতীয়তে যাব, দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই, তাহলে যাব কোথায়? চলতি সম্পদে। চলতি সম্পদে কী কী ছিল? দেনাদার, প্রথমত দেনাদার। দেনাদার থেকে কোনটা কোনটা? ওই যে নতুন কুড়িনটা মাইনাস করো, 3,000 টাকা মাইনাস করলে কত? 70,000 টাকা। দেখো 70,000 টাকা। এরপর নতুন কুড়িন যে সঞ্চিতিটা বের করছিলা ওইটাও মাইনাস করবা। নতুন কুড়িন সঞ্চিতি কত? এইভাবে লিখবা না তুমি, তুমি লিখবা নতুন কুড়িন সঞ্চিতি। আমরা জানি নতুন কুড়িনটা মাইনাস করতে হয়, নতুন কুড়িন সঞ্চিতিটা মাইনাস করতে হয়। তো দুইটা মাইনাস করলে কত টাকা? কত টাকা আসবে? 66,500 টাকা। কত টাকা? আচ্ছা, তাহলে দেনাদার হিসেবে ওরা অগ্রিম ভাড়াটা ছিল কত? 4,000 টাকা। অগ্রিম ভাড়া কত থাকবে? ও টোটাল ছিল 10,000, 10,000 থেকে 6,000 টাকা ওখানেও কি মানে ব্যবহার হয়ে গেছে। তাহলে আর 4,000 টাকা ডাইরেক্ট লিখে দিলেও হবে, 4,000 টাকা শেষ। এরপরে সমাপনী মজুত পণ্য, কিন্তু আমার একটা চলতি সম্পদ বলতে মনে নেই। সমাপনী মজুত পণ্য কি একটা চলতি সম্পদটা এখানে এসে কী হবে? যোগ হবে। তাহলে এই যে চলতি সম্পদগুলো আমরা পাইলাম সবগুলো চলতি সম্পদ যোগ করবো। এরপরে চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ কী করবো? একসাথে যোগ করলে আর নাই, শেষ, ডবল আঁক দিয়ে দিব। এবার যাব দায়ের দিকে। কোন দিকে যাব? দায়ের দিকে। দায়ের দিকে গেলে প্রথমত আমরা যাবো ওই যে মালিকানা শত, যেটা প্রশ্নে দিয়ে দিয়েছে 1,06,500 টাকা। প্রশ্নে না দিলে আমাকে বের করে নিতে হইতো কিন্তু। তো এখন এরপরে চলতি দায়ের কি হয়েছে? পাওনাদার কি হয়? চলতি দায়। প্রশ্নে দেখো পাওনাদার আছে। ব্যাংক জমাতিরিক্তটাও হবে চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত সুদটাও হবে চলতি দায়। বলছিলাম না আমি? ব্যাংক জমাতিরিক্ত হবে চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত যে সুদ কত? 2,500 টাকা, ওই যে 5 মাসের সুদ, এটাও হবে চলতি দায়। আবার ব্যাংক জমাতির সুদটা কিন্তু ওইখানে আবার অন্যান্য আয়ও দুই জায়গায় বসে। কারণ আমরা মনে রাখবো যে ঋণের সুদ কয় জায়গায় বসে? অন্যান্য ব্যয়ও বসে, চলতি দায়ও বসে, কিন্তু আবার পুরো ঋণটাও চলতি দায়ে বসে। কথা ঠিক আছে? দ্যাটস ইট, শেষ। তখন যদি আমরা এই দায়গুলো যোগ করি কত? 2,39,000, এখানে 2,39,000 মিলে গেছে উত্তর। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন।